অধ্যায় 2। হ্যালো বলার পর কি বলবেন। ছোট্ট করে কিছু বলেই শুরু করুন। প্রথম পরিচয়ে আপনাকে একটু বিনয়ী হতে হবে, যেন আপনার কথাগুলো মিষ্টি শোনায় আর তার মন ছুঁয়ে যায়। মনে রাখবেন, আপনার প্রতিটি শব্দের আলাদা একটা ওজন আছে। কিছু কথা তাকে আপনার দিকে টানবে, আবার কিছু হয়তো তাকে দূরে সরিয়ে দেবে। তাই ছোট ছোট কথায় পরিচয় পর্ব শুরু করাই ভালো। ছোট ছোট কথা, হ্যাঁ ঠিক সেটাই। বড় বড় বাক্য এড়িয়ে ছোট ছোট কথার মাধ্যমে কথা চালিয়ে যান। আপনি নিজেই পার্থক্য বুঝতে পারবেন। দেখছেন তো, আপনার ছোট ছোট কথাগুলো লোকটাকে আগ্রহী করে তুলছে। বিরক্তি কেটে গেছে তার মুখ থেকে। তবে কিছু মানুষ আছে যারা ছোট কথায় বিরক্ত হয়। তাদের জন্য এমন পরিস্থিতি তৈরি করুন যেখানে তারা কারোর সাথে সহজে মিশতে পারবে না। আর যদি দেখেন তারা ঠিকই স্বাচ্ছন্দ্যে আছে, তাহলে বুঝে নিন তারা আসলে ছোট ছোট কথায় বিরক্ত হয় না, বরং গভীর আলোচনায় বেশি আগ্রহী। আমি জীবনের 500-র বেশি কোম্পানির পরামর্শদাতা হিসেবে কাজ করেছি। অনেক উঁচু পদে থাকা মানুষের সাথে কথা বলেছি। তাদের বেশিরভাগই বলেছেন, বোর্ড মিটিং বা মালিকদের সামনে লম্বা লম্বা কথা বলতে গিয়ে মনে হয় যেন আমি সেই ছোট্ট বাচ্চাটা যেটা বড় কোনো অনুষ্ঠানে পথ হারিয়েছে। চারপাশে মানুষ শুধু কথা বলছে আর আমি কিছুই বুঝতে পারছি না। খুব বিরক্তিকর পরিস্থিতি। যারা ছোট ছোট কথোপকথন এড়িয়ে চলে তারা প্রায়ই বলে, তুমি তো বড় কোম্পানিতে কাজ করো, তোমার এসব সমস্যা হয় না। কিন্তু আসলে ছোট করে কথা বলার ভয়টা অনেকটা মঞ্চে কথা বলার ভয়ের মতোই। পাবলো ক্যাসেলাস তার পুরো জীবন মঞ্চে কথা বলতে ভয় পেতেন। কার্লে সাইমনেরও কাছাকাছি অভিজ্ঞতা ছিল। আর নেইল ডায়মন্ড পর্যন্ত একটা গান এতবার গুনগুন করে গেয়েছেন যে সেটা মনে রাখতে টেলিপ্রম্পটারও ব্যবহার করতেন। কথা বলার ভয় কি চিকিৎসা দিয়ে দূর করা যায়? মানুষের কি কথা বলার সমস্যা আসলেই চিকিৎসা করে ঠিক করা সম্ভব? বিজ্ঞানীরা বলছেন, হ্যাঁ, করা সম্ভব। প্রোজ্যাক খাওয়ার পর অনেকেই ভালো ফলাফল পেয়েছে। তবে মানুষ ভাবছে এর কোনো খারাপ সাইড ইফেক্ট থাকতে পারে কিনা। কিন্তু দারুণ ব্যাপার হলো, যখন কেউ মন থেকে ভাবে আর নিজের অনুভূতিতে সত্যিকারের বিশ্বাস রাখে, তখন তার আত্মবিশ্বাস মস্তিষ্কে একটা কোড পাঠায়। মস্তিষ্ক সেই কোড পেয়ে নিজের মতো করে প্রতিরোধ তৈরি করে। তাই ছোটখাটো কথা বলার ভয় যদি এক ধরনের অসুখ হয়, তারও চিকিৎসা আছে। বিজ্ঞান আমাদের অনেক কিছু শিখিয়েছে, যেমন সবার মস্তিষ্ক একরকম কাজ করে না। মস্তিষ্ক নিউরোট্রান্সমিটার নামক কেমিক্যালের মাধ্যমে কাজ করে। এটা সবার একরকম হয় না। কারো বেশি হলে একে নোরপাইনফ্রাইন বলে, যা অনেকটা অ্যাড্রেনালিনের মতো। অনেক ছোট বাচ্চাদের দেখা যায় তারা ক্লাসরুমে গিয়ে হাঁটার সময় হুট করে দৌড় দেয় বা টেবিলের নিচে লুকিয়ে পড়ে। আমিও ছোটবেলায় এরকমটা করতাম। তখন গার্লস বোর্ডিং স্কুলে ছিলাম, আর ঠিক যখন কিশোরীতে পা দিয়েছি, তখন প্রথম কোনো ছেলের সাথে কথা বলার সময় আমার পা কেমন যেন জমে যেত। একবার আমি এক ছেলেকে আমাদের নাচের দলে যোগ দিতে বলেছিলাম। আমাদের স্কুলের ছেলেদের শাখায় ওরা প্র্যাকটিস করত, আর আমরা মেয়েদের শাখায়। ওই শাখায় আমার একমাত্র চেনা ছিল ইউজিন, যাকে আমি আগের বছরের সামার ক্যাম্পিং এর সময় চিনেছিলাম। অনেক সাহস করে ঠিক করলাম ওর সাথে গিয়ে কথা বলবো। নাচের অনুষ্ঠানের 2 সপ্তাহ আগে থেকেই মনে হচ্ছিল আমার দ্বারা এই অনুষ্ঠানে পারফর্ম করা সম্ভব হবে না। মানসিক চাপ যেন পাহাড়ের মতো ভারী হয়ে উঠল। সপ্তাহখানেক পরে আমি নিজের সিদ্ধান্তে আরো পাকা হলাম। না, আমি পারবো না। এটা ভেবে আমার অসহায় লাগতে শুরু করলো। 3 দিন বাকি থাকতে আমার শ্বাস প্রশ্বাস ছোট হতে শুরু করলো, হাতও কাঁপতে লাগলো। তখন আমি ঠিক করলাম একটা কাগজে কথাগুলো গুছিয়ে লিখব। হেই, আমি লেইল। গত বছরের গ্রীষ্মের ক্যাম্পিংয়ে আমাদের দেখা হয়েছিল, মনে আছে? এখানে একটু বিরতি নিলাম। তারপর লিখলাম, এই শনিবার ন্যাশনাল ক্যাথেড্রাল স্কুলে আমাদের নাচের প্রোগ্রাম আছে। আমি নাচের দলে আছি। শোয়ের আগে একবার দেখা করা যাবে? প্রশ্নের জবাব দিতে হলে তাকে হ্যাঁ অথবা না বলতেই হবে। আর ও যদি সত্যি বলতে চায়, না বলার কোনো উপায় নেই। অনুষ্ঠানের ঠিক আগ মুহূর্তে আর দেরি না করে আমি ওকে ফোন করলাম। হাতে লিখিত কথাগুলো ধরে নিলাম। ফোন ধরার সাথে সাথে মিষ্টি একটা হ্যালো ভেসে এলো। কি মধুর কণ্ঠ! আমি নার্ভাস ছিলাম ঠিকই, কিন্তু সাহস করে স্ক্রিপ্ট দেখে দেখে বললাম, হেই, আমি লেইল। গত গ্রীষ্মের ক্যাম্পে আমাদের দেখা হয়েছিল, মনে আছে? সে একদম চিনতে পেরেছে। তারপর আমি বলে গেলাম, তুমি শুনে খুশি হবে, আমি নাচের দলে যোগ দিয়েছি। ন্যাশনাল ক্যাথেড্রাল স্কুলে আমাদের অনুষ্ঠান হবে এই শনিবার। আগে একবার দেখা হবে? অবশ্যই লেইল, আমাদের আজই দেখা করা উচিত।
এই কথোপকথনের পর আমার পুরোটা দিন যেন হালকা হয়ে গেল। সব টেনশন গায়েব। মনে হলো কোন একটা বড় বোঝা আমার বুক থেকে নামলো। ইউজিন, যাকে এখন আমি ডনি বলে ডাকতে পারি, আমাকে এতটা সাহস আর প্রেরণা দিল যে এরপর অনুষ্ঠানটা নিয়ে আর একটু নার্ভাস ছিলাম না। ডনি শুধু আমার প্রথম ছেলে বন্ধু ছিল না, সেই ছিল আমার প্রথম প্রেমিক। এলোমেলো চুল আর দাঁতের খুঁত ছাড়িয়ে তার কথা বলার জাদুতেই আমি মুগ্ধ হয়েছিলাম। তার ছোট ছোট কথাগুলো এত প্রভাব ফেলেছিল যে আমি পুরোপুরি বদলে গিয়েছিলাম। আর এই ছোট ছোট কথাগুলোই বুঝিয়ে দিল যে কথা বলার কৌশল কতটা শক্তিশালী হতে পারে। পর্ব 10, মেজাজের পরীক্ষা। যখন কোনো অনুষ্ঠানে বা সেমিনারে আপনাকে নতুন কারো সাথে পরিচয় করানো হয়, তখন সাধারণত হাত মিলিয়ে পরিচয় শুরু হয়। তারপর কয়েকবার চোখাচোখি হয় আপনার ও তার মধ্যে। সাক্ষাৎটা সুন্দর হলেও আপনি মাঝে মাঝে অসহায় বোধ করেন। নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করতে গিয়ে আপনার শরীরের মধ্যে একটা অস্বস্তি ছড়িয়ে পড়ে। তখন আপনি অস্থির হয়ে পড়েন আর আগন্তুকের দিকে তাকাতে পারেন না, বরং অন্য দিকে তাকিয়ে থাকেন। আমরা সবসময় চাই আমাদের প্রথম পরিচয়টা যেন একটু আলাদা হয়। নিজেদের ব্যক্তিত্ব ফুটিয়ে তোলা খুব গুরুত্বপূর্ণ। এক্সাইটমেন্ট এবং বুদ্ধিমত্তার সাথে আমাদের কনভারসেশন শুরু হওয়া উচিত। প্রথম দর্শনেই যেন আমরা নিজেদের গুরুত্ব বুঝাতে পারি। একবার এক আড্ডার কথা মনে পড়ে, যেখানে সবাই নিজেদের পরিচয়কে আকর্ষণীয় করে উপস্থাপন করতে ব্যস্ত ছিল। কিছুক্ষণ পরেই তাদের এই প্রতিযোগিতা একেবারেই অস্বাভাবিক হয়ে গেল। সবাই নিজেদের পরিচিতি সুন্দরভাবে উপস্থাপনের জন্য একে অপরের সঙ্গে প্রতিযোগিতা শুরু করল। আমেরিকার দ্বিতীয় বড় সামাজিক সংগঠন ম্যানকো অর্গানাইজেশন থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তারা আমাকে তাদের অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানায়। আমি যখন লিফট থেকে নেমে অনুষ্ঠানটাতে ঢুকছিলাম, তখন কয়েকজন আমার উদ্দেশ্যে কিছু মজার কথা বলল। তাদের কথাগুলো আমার কাছে কিন্তু ভালো লাগেনি, বরং কিভাবে অনুষ্ঠান থেকে বেরিয়ে যাওয়া যায় তা নিয়ে ভাবতে শুরু করলাম। পরে বাসায় এসে আমি বিষয়টা নিয়ে ভাবলাম, তাদের কথাগুলো তো বিরক্তিকর ছিল না, তাহলে কেন আমি এত খারাপভাবে এটাকে দেখছি? তারা আসলে অনেক মজার কথা বলছিল। আমি বুঝতে পারলাম তারা আসলে আমার মনের অবস্থাটা বুঝতে পারেনি। যদি তারা বলতো, লেইল, এই ব্যাপারটা আপনার কেমন লাগছে, তাহলে আমি হয়তো তাদের সঙ্গে আরো ভালোভাবে মিশতে পারতাম। আমি শিখলাম অন্যের মুড বুঝে কথা বলাটা খুবই কার্যকর। হুট করে কথা শুরু করার চেয়ে আগে শুনতে হবে আসলে আগন্তুকের মুড কেমন। যদি তার মন খারাপ থাকে, তাহলে তাকে যাওয়ার সুযোগ দিন। আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। ধরি আপনি কোনো মিটিংয়ে অনেক দেরি করে গিয়েছেন। এর মধ্যে আপনার এক সহকর্মী আপনাকে একটা মজার গল্প শোনাতে শুরু করেছে। আপনি কিন্তু তখন বিরক্ত হচ্ছেন, মনে মনে ভাবছেন, এই ছাতার গল্প শোনার সময় কোথায়, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারছেন না। এই উদাহরণ থেকে বোঝা যায় আমাদের অন্যের মুড বুঝে কথা বলা উচিত। যদি আপনি আপনার ক্রেতার মুড বুঝতে পারেন, তাহলে কিন্তু বিক্রয় বাড়বে, না হলে উল্টো হতে পারে। আমার একজন খুব ক্লোজ বান্ধবী স্টেলা সম্প্রতি একটা নতুন কোম্পানিতে জয়েন করেছে। এই উপলক্ষে আমি তার জন্য একটা ভোজ সভার আয়োজন করলাম। সে এতে দারুণ খুশি। পাশাপাশি স্টেলার জন্মদিন এবং এঙ্গেজমেন্ট অনুষ্ঠান আলাদাভাবে সে নিজেই আয়োজন করছে। ও আমার স্কুল জীবনের বান্ধবী, তাই আয়োজনটাও বিশেষ হওয়া উচিত। শহরের নতুন একটা রেস্তোরাঁ খুলেছে, যেখানে আলাদা একটা হল ঘর রয়েছে। আমি স্টেলার পার্টির জন্য ওই রেস্তোরাঁকে স্থান হিসেবে ভেবেছিলাম। একদিন ওই রেস্তোরাঁয় গিয়ে দেখি ম্যানেজার বিষণ্ণ মুখে বসে আছেন। যখন আমি তাকে হল ঘরের ব্যাপারে জিজ্ঞেস করলাম, সে আমাকে দেখালো, কিন্তু তার মুখে বিষণ্ণতা ছিল। আমার কিন্তু তার জন্য খারাপ লাগলো। শেষে সিদ্ধান্ত নিলাম আমি অন্য কোথাও পার্টির আয়োজন করব, এমন কোনো জায়গায় যেখানে ম্যানেজার থেকে শুরু করে সার্ভিস বয়েরাও হাসছে এবং আনন্দের সঙ্গে দেখছে। দুধের বাচ্চা যখন কাঁদতে থাকে, তখন মা কিন্তু ধমক দেয় না, বরং সন্তানের আঙ্গুলে হাত দেয়, বাচ্চাটাকে দোল দেয় কিংবা আনন্দময় শব্দ করে। একসময় বাচ্চাটা হাসতে থাকে। ঠিক তেমনি আপনার শ্রোতাদেরও তাদের মনের অবস্থা বুঝে সহানুভূতি এবং হাসি খুশি রাখতে হবে, তাহলেই তারা আপনার প্রতি আকৃষ্ট হবে। কৌশল 10, মেজাজের পরীক্ষা। কারো সাথে দেখা হলে গড়গড় করে দীর্ঘ আলাপে যাওয়া উচিত না। প্রথমে আপনার শ্রোতার দিকে মনোযোগ দিন।
তার মানসিক অবস্থা বিচার করে কথা বলাটা বুদ্ধিমানের কাজ। দেখা হওয়ার প্রথম কিছুক্ষণ বোঝার চেষ্টা করুন, সে কি প্রফুল্ল, রেগে আছে না বিষণ্ণ। তার মানসিক অবস্থা বুঝতে পারলে শ্রোতা আপনার কথা মনোযোগ দিয়ে শুনবে। তাই পর্যবেক্ষণ ক্ষমতা তৈরি করুন, সেটা হোক কয়েক সেকেন্ডের। পর্ব 11, সাধারণ কিন্তু আকর্ষণীয় দিক। কিভাবে কোনো নতুন মানুষের সাথে কথা শুরু করবেন। একবার একটা অনুষ্ঠানে আমি ঘোরাঘুরি করছিলাম, তখন একজন পরিচিত ভদ্রলোকের সাথে দেখা হলো। তিনি ভিড়ের দিকে তাকিয়ে বললেন, দেখছেন, মানুষের কাজ না থাকলে এমনই হয়। আমি হেসে জিজ্ঞাসা করলাম, ওখানে কি হচ্ছে? তিনি কিছুটা বিরক্ত হয়ে বললেন, একজন ভাঁড় কথা বলছে, তার কথাগুলো কোনো মানে নেই, আপনি শুনলেই বুঝতে পারবেন কথাগুলো একেবারে ফালতু। তবুও দেখুন কত মানুষ ভিড় করে শুনছে। বিষয়টা মজার লাগলো, তাই আমিও দেখতে গেলাম লোকটি কি বলছে। সেখানে গিয়ে দেখি বক্তা খুবই আনন্দিতভাবে কথা বলছেন আর মানুষ তার কথায় মুগ্ধ। তখন বুঝলাম কথা কতটা গুরুত্বপূর্ণ না, বরং আপনি কিভাবে বলছেন সেটাই মূল বিষয়। ভদ্রলোকের কথায় বিশেষ কোনো অর্থ নেই, কিন্তু তিনি যেভাবে বলছেন তাতেই মানুষ মুগ্ধ। আপনি কি বলছেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো কিভাবে বলছেন। কথায় যদি আকর্ষণ থাকে, মানুষ তা শুনতে চাইবেই। প্রথম বাক্য দিয়ে কিভাবে শুরু করবেন। মানুষ আমাকে প্রায় জিজ্ঞেস করে কিভাবে প্রথম বাক্যটি শুরু করব। আমি তাদের ডটির উদাহরণ দিই। ডটি আমার অফিসে কাজ করত। আমি যখন তাকে জিজ্ঞেস করলাম লাঞ্চে কি খাবে, সে হেসে বলতো যে কোনো মজাদার কিছু। সে স্পষ্ট কোনো খাবারের নাম না বললেও বুঝিয়ে দিত সে খেতে আগ্রহী। এভাবেই ডটি খুব সহজে তার কথা বলে ফেলত। আপনিও এভাবে খুব সহজে কথা শুরু করতে পারেন। আপনার সঙ্গীর প্রতি আগ্রহ দেখান, দেখবেন তারা আপনাকে আপন করে নেবে। কেন সাধারণ বিষয়গুলো কাজে দেয়। স্যামুয়েল আই হায়াকানা ছিলেন একাধারে কলেজ সভাপতি, মার্কিন সিনেটর এবং ভাষাবিদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিরা আমেরিকানদেরকে সন্দেহের চোখে দেখত। স্যামুয়েলও সে অবস্থায় পড়েছিলেন। একদিন ট্রেনের জন্য অপেক্ষা করার সময় এক দম্পতি তাকে দেখে সন্দেহ করছিলেন। স্যামুয়েল তাদের সাথে বন্ধুত্বপূর্ণভাবে কথা বললেন। তিনি বললেন, শীতকালে বাচ্চা নিয়ে ভ্রমণ করা কঠিন, তাই না? এই একটা সাধারণ কথার মাধ্যমেই তিনি তাদের সন্দেহ দূর করলেন। কিছুক্ষণের মধ্যেই তারা আর স্যামুয়েলকে গুপ্তচর ভাবল না, বরং তার প্রতি সহানুভূতিশীল হয়ে গেল। এই গল্পটা বলার কারণ হলো, আপনি খুব সাধারণ কিছু বলেও কিন্তু পরিস্থিতি আপনার অনুকূলে আনতে পারেন। কৌশল 11, সাধারণ কিন্তু আকর্ষণীয় কথা। কথোপকথন শুরু করার সময় কি চিন্তা করছেন কিভাবে শুরু করবেন? আসলে 80% মানুষ এটা নিয়ে মাথা ঘামায় না। তারা আগ্রহী থাকে আপনি কতটা আন্তরিকভাবে কথা বলছেন। আপনি যত মধুরভাবে কথা শুরু করবেন, মানুষ ততটাই আপনাকে মনোযোগ দেবে। ডটির আরেকটা উদাহরণ দিই। একদিন সে স্যান্ডউইচের জন্য অপেক্ষা করছিল। আমি জিজ্ঞেস করলাম, তুমি কি কিছু খাবে? সে বলল, লিভার ছাড়া যে কোনো কিছু। সে খুব সুন্দরভাবে বলে দিল কিসে তার আগ্রহ নেই। এভাবেই আপনি খুব সাধারণ কোনো কথা দিয়ে সুন্দরভাবে কথোপকথন শুরু করতে পারেন। যখন কারো সাথে কথা বলবেন, প্রথম বাক্যের মাধ্যমে আপনি কি বার্তা দিচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ। আপনি অভিযোগকারী, বদমেজাজি বা চাটুকার হিসেবে নিজেকে তুলে ধরবেন কিনা তা নির্ভর করে কিভাবে প্রথম বাক্যটি বলছেন তার উপর। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, কিছু মানুষ ছোট ছোট প্রশ্ন দিয়ে কথোপকথন শুরু করে, যেমন এই জামাটা কোথা থেকে কিনলেন, বা এই প্রোগ্রামের আয়োজক কে। এগুলো মূলত কথোপকথন শুরু করার জন্য করা হয়। নতুন মানুষের সাথে কথা বলার ক্ষেত্রে এমন কিছু প্রশ্ন দিয়ে শুরু করা সহজ হয়। আপনারা শুনতে থাকুন, কারণ পরবর্তী অংশে থাকছে নতুন মানুষের সাথে কিভাবে কথা শুরু করবেন সেই কৌশল। পর্ব 12, সবসময় হোয়াট ইজ ইট সঙ্গে রাখো। হোয়াট ইজ ইট আবার কি? যে কৌশলটা এখন আলোচনা করব তা যেমন সামাজিক জীবনে কাজে দেবে, তেমনি পেশাদারী জীবনেও কাজ করবে। এই কৌশলটা খাটালে আপনাকে বিশেষভাবে কিছুই করতে হবে না, শুধু নিজের মধ্যে একটা হোয়াট ইজ ইট ভাব ধরে রাখতে হবে, ব্যাস, আর কিছুই না। হোয়াট ইজ ইট কৌশলটা আসলে কি তার আগে আমি ভেঙে বলি, হোয়াট ইজ ইট আসলে হোয়াট ইজ ইট বা এটা কি। হোয়াট ইজ ইট কে একত্রে বললে শোনায় হোয়াট ইজ ইট। আপনি এমন কিছু নিয়ে থাকতে পারেন যেটা দেখে মানুষ বিস্ময়ে তাকাবে। হতে পারে আপনার হাতের ঘড়িটা একেবারে আলাদা, হতে পারে চশমাটাও অদ্ভুত,
হাজারো মানুষের মধ্যে থেকেও আপনাকে আলাদা করে দেবে এমন কিছু রাখা অবশ্যই মন্দ নয়। দেখবেন সবাই আপনাকে দেখছে, অনেকে এসে প্রশ্ন করবে, এটা কি, হোয়াট ইজ ইট? এরপর একে একে প্রশ্ন আসতে থাকবে, এটা কোথায় পেলেন? যখন কেউ এসে যে কথা বলবে তখন আর কি চাই? এমন মানুষ এসে কথা বলবে যাদের সঙ্গে কথা বলার সুযোগের জন্য আপনি কিন্তু অপেক্ষায় ছিলেন। ধরুন সেই মানুষটা এসে বলল, আরে এই অদ্ভুত জিনিসটা কোথা থেকে কিনলেন, আগে তো কোথাও দেখিনি। এক অনুষ্ঠানে আমি মান্ধাত তামলের একটা অদ্ভুত চশমা পরে গেলাম। ওটা আমি চোখে না দিয়ে গলায় ঝুলিয়ে রেখেছিলাম। কিছুক্ষণের মধ্যেই একটা ভিড় জমে গেল। মানুষজন আমার চারপাশে দাঁড়িয়ে ওটা দেখছে, কেউ কেউ এসে প্রশ্ন করছে, এটা কি, হোয়াট ইজ ইট? এরপর কেউ জানতে চাইল, এটা কোথায় পেলেন? আমি জানালাম, এটা আমার দাদির রেখে যাওয়া চশমা। দাদি মারা যাওয়ার পর ওটা ঘরে পড়েছিল, আমি ভেবেছি আমি সেটা ব্যবহার করি। তারপরই শুরু হলো আরো আলোচনা। কেউ জানতে চাইল, এই চশমার বয়স কত? কেউ বা সহানুভূতি দেখালো আমার দাদির জন্য। কেউ কেউ চশমাটা হাতে নিয়ে দেখলো, চোখে লাগালো। আরেকজন বলল, আসলেই পুরনো জিনিসের আলাদা একটা সৌন্দর্য আছে। আমার আর কিছুই করতে হয়নি, শুধু একটা পুরনো চশমা নিয়েই আমি সবার মধ্যমণি হয়ে গেলাম। এমন মানুষজনও আমার সাথে কথা বলতে এলো যাদের সঙ্গে কথা বলার ইচ্ছা ছিল অনেক দিনের। তাহলে বুঝতেই পারছেন, নিজেকে অন্যদের থেকে আলাদা করার একটা সুন্দর উপায় হচ্ছে হোয়াট ইজ ইট ধারণ করা। এমন কিছু রাখুন যাতে কেউ না কেউ এসে বলবেই, এটা কি, হোয়াট ইজ ইট? অথবা তুমি অন্যদের মাঝে এমন কিছু খুঁজে নাও যা দেখে আপনি বলতে পারেন, আরে এটা কি, হোয়াট ইজ ইট? এই কৌশলটা প্রেমেও কিন্তু কাজে লাগতে পারে। যদি কাউকে পছন্দ করেন কিন্তু সাহস করে তার সাথে কথা বলতে পারছেন না, এই টেকনিকটা সেখানে কার্যকর হতে পারে। আমার এক বন্ধু আলেকজান্ডার সবসময় একটা অদ্ভুত সিক ফেটো পুতুল সাথে নিয়ে ঘুরত। পুতুলটা হতাশ মুখে তাকিয়ে থাকত। যদিও আলেকজান্ডার নিজে হতাশ নয়, তার উদ্দেশ্য ছিল মেয়েদের তার দিকে আকর্ষিত করা। মেয়েরা প্রথম প্রশ্ন করত, আপনার হাতে এটা কি? ধরুন একটা পার্টিতে আছেন, এক সুন্দরী নারী আপনার দিকে তাকিয়ে আছে, কিন্তু তার সাথে কথা বলার সাহস পাচ্ছেন না। এই কৌশলটা তখনও কিন্তু কাজ করবে। ওই নারী তখন ভাববে, আপনার সাথে কথা বলবো কিভাবে? আর ঠিক তখনই এই হোয়াট ইজ ইট কাজ করবে। নিজেও অন্যের মাঝে হোয়াট ইজ ইট খুঁজে নিন। শুধু অন্যরা আপনার সাথে কথা বলবে এমনটা ভাবার কোনো যুক্তি নেই, বরং আপনিও অন্যদের মাঝে এমন কিছু খুঁজে নিন যাতে আপনি বলতে পারেন, এটা কি, হোয়াট ইজ ইট? যেমন ধরুন আপনি কারো কোম্পানিতে কাজ করতে চান, তাকে কৌশলে প্রশ্ন করুন, এটা কোথায় পেয়েছেন? এরপর বাকিটা সে নিজেই বলে দেবে। কৌশল 12, সব সময় হোয়াট ইজ ইট সঙ্গে রাখুন। আপনি সবসময় যেখানেই থাকুন না কেন, হোক সেটা কোনো সামাজিক অনুষ্ঠান কিংবা ব্যবসায়িক, এমন কিছু পড়ুন বা নিয়ে যান যা মানুষকে চমকে দেবে। মানুষ ওরকম কিছু আগে দেখেনি। তারা অবাক হয়ে আপনার কাছে আসবে, বলবে, হ্যালো, কিছু মনে না নিলে একটা প্রশ্ন করি, এই যে এটা কি? পরবর্তী অধ্যায়ে আমরা এমন একটা টেকনিক নিয়ে আলোচনা করব যা রাজনৈতিক নেতারা প্রায়ই কাজে লাগায়। যখন তারা এমন কাউকে দেখে যে তাদের কাজে আসতে পারে, তারা তার সাথে পরিচিত হয়ে তাকে পরবর্তী রাজনৈতিক ক্যাম্পেইনে কাজে লাগান। পর্ব 13, হুজ দ্যাট। যেখানে হোয়াট ইজ ইট কৌশল অকেজো, সেখানে ব্যবহার করুন হুজ দ্যাট। যখন এমন পরিস্থিতি তৈরি হয় যে একজন মানুষের মাথার সিঁথি থেকে শুরু করে পায়ের জুতো পর্যন্ত খুঁজে বের করেও কিছু পাওয়া যাচ্ছে না, তখন আপনি কি করবেন? অথচ আপনি ব্যক্তিটার সাথে কথা বলতে চান। ঠিক এমন সময় আপনার জন্য হুজ দ্যাট বা হু ইজ দ্যাট টেকনিকটি কার্যকর হবে। এখন মনোযোগ দিয়ে এই অংশটি শুনুন। প্রথমে ওই অনুষ্ঠানের দায়িত্বে থাকা কাউকে খুঁজে নিন। আয়োজককে লক্ষ্য করুন আর বলুন, আরে বাহ, ওই ভদ্রলোকটি তো বেশ মজার মানুষ, ওনার পরিচয়টা জানতে পারি? আয়োজক বা দায়িত্বশীল ব্যক্তি আপনার প্রশ্নে খুশি হবেন। আপনার আগ্রহ দেখে তারা নিশ্চয়ই ভেতরে ভেতরে আনন্দিত হবেন। এরপর তারা আপনাকে আপনার টার্গেট ব্যক্তি সম্পর্কে কিছু তথ্য দেবেন, যেমন তারা কি করেন বা তাদের প্রিয় কাজ কি। সেসব তথ্য মনোযোগ দিয়ে শুনুন, তারপর ওই ব্যক্তির কাছে যান। ধরুন আয়োজক আপনাকে বললেন, হ্যাঁ, আপনি জয় স্মিথের কথা বলছেন, তিনি সত্যি মজার একজন। যদিও তার বর্তমান চাকরি সম্পর্কে আমি তেমন একটা জানি না, তবে তিনি টেনিস খেলতে খুবই পছন্দ করেন।
এখন কিন্তু আপনার হাতে তথ্য আছে। জো স্মিথের কাছে যান এবং বলুন, আপনার নামই তো জো স্মিথ, তাই না? সুজানের সঙ্গে আপনার কথা হচ্ছিল, শুনলাম আপনি দারুণ টেনিস খেলেন। আপনি কোন মাঠে টেনিস খেলেন? একদিন তো তাহলে দেখতে আসতেই হবে। কৌশল 13, হুজ দ্যাট বা উনি কে। এই কৌশলটি বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিরা ব্যবহার করেন, তবে এটি যে কোনো ব্যক্তি ব্যবহার করতে পারে। বিশেষ কিছু লাগবে না। আয়োজক থেকে আপনি টার্গেট ব্যক্তি সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করুন, তারপর সাহস নিয়ে এগিয়ে যান, আপনার কাজ হয়ে যাবে। পর্ব 14, আড়ি পাতা। ওদের কথা আড়ি পাতলাম এবং সুযোগ বুঝে বললাম, হ্যালো। একজন সুদর্শনা নারীকে দেখে আপনার ভালো লেগে গেল। আপনার মনে হতে লাগলো এখনই তার সাথে কথা বলা উচিত, অথচ হোয়াট ইজ ইট কিংবা হুজ দ্যাট কোনো টেকনিকই এই ক্ষেত্রে কাজে লাগানোর কোনো উপায় নেই। উপরন্তু ওই নারী তার বন্ধুদের একটা বড় দলের সাথে আড্ডায় মেতে আছেন। আপনি চাইলেও তার সঙ্গে কথা বলা সম্ভব না। এমন কঠিন মুহূর্তে আপনার নিজেকে অসহায় মনে হবে। অথবা ধরে নিন ওই রমণীর জায়গায় একজন পুরুষ দাঁড়িয়ে আছে, তারপরও আপনার অবস্থা কিন্তু একই থাকবে। কখনো ভেবে দেখেছেন বড় বড় রাজনৈতিক ব্যক্তিরা মানুষের কাছে আসতে 2 মিনিট ভাবেন না? কোনো বাধাই তাদের আটকে রাখতে পারে না, কারণ বর্তমান এই কৌশলটা ওই রাজনৈতিক ব্যক্তিরা অত্যধিক পরিমাণে চর্চা করেন। তাদের মাত্রাতিরিক্ত আড়ি পাতার অভ্যাস রয়েছে। তারা ভিড়ের আশেপাশে ঘুরঘুর করে, শুনতে চেষ্টা করে ওখানে কি নিয়ে আলোচনা হচ্ছে। তাদের আড়ি পাতার এই স্বভাব বহু প্রাচীনকাল থেকে হয়ে আসছে এবং এর সফলতার অসংখ্য নজিরও কিন্তু রয়েছে। আপনি ঠিক একই কাজ করতে পারেন। ভিড়ের আশপাশে থেকে আড়ি পাততে পারেন। আপনার মূল লক্ষ্য হবে সুযোগ বুঝে ওদের আড্ডায় অনধিকার প্রবেশ করা। যেমন আপনি সোজা গিয়ে বলুন, দুঃখিত আপনাদের কথার মাঝে একটু বিঘ্ন সৃষ্টি করার জন্য। শুনতে পেলাম আপনারা কানাডা নিয়ে কথা বলছেন। আমার কানাডা নিয়ে জানার খুব আগ্রহ। পরের মাসে আমার আবার সেখানে যাওয়ার কথা আছে। কানাডা জায়গাটা কেমন? কোনো সাজেশন থাকলে দিতে পারেন, কিন্তু আপনি একটা স্পষ্ট ব্যাখ্যা দিতে পারলে এগিয়ে যান এবং তাদের সাথে যুক্ত হন, তবে সেটা বৈধভাবে। যখনই এমন কোনো শব্দ আপনার কানে আসবে, দেখবেন এখন আপনি আলোচনার কেন্দ্রবিন্দুতে। তারা আপনার সাথে কথা বলতে আগ্রহী হবে। হ্যাঁ, সুযোগ বুঝে আপনার টার্গেট করা ব্যক্তির সাথেও কিন্তু কথা বলে নিতে পারেন। পর্ব 15, গতানুগতিকভাবে শহরের নাম বলতে যাবেন না। আপনি কি কখনো এমন অনুষ্ঠানে গেছেন যেখানে ঠিকঠাক সাজগোজ না করেই হাজির হয়েছিলেন? সেখানে গিয়ে মনে হয়েছিল এটা তো লজ্জার বিষয়। এমন পরিস্থিতিতে কেউ জানতে চাইলে আপনার বাসা কোথায় অথবা আপনার দেশের বাড়ি কই, তখন তো আপনার ভেতরটা কাঁপতেই পারে। এই প্রশ্নগুলোর কারণে আপনি হয়তো খুবই অস্বস্তি অনুভব করবেন। সামাজিক জায়গায় এমন প্রশ্নগুলো বেশ স্বাভাবিক, কিন্তু সেগুলোর সাথে আপনি কিভাবে মোকাবেলা করবেন? একবার ভাবুন তো, যখন আপনি একটা নতুন পরিবেশে গিয়েছেন, সেখানে পরিচয় করানোর সময় আপনি কোথায় থাকেন এবং আপনি কি করেন, এই 2 প্রশ্নে মুখোমুখি হতে হয়েছে। হয়তো আপনি কোনো অজপাড়াগা থেকে এসেছেন বা একটা বিখ্যাত শহর থেকে। ধরুন আপনি বললেন, আমি নিউ ইয়র্কে থাকি। কিন্তু এরপর কি হবে? দুজনেই কিছুক্ষণ চুপ করে থাকবেন, নতুন প্রশ্ন খুঁজতে থাকবেন। এক শব্দের উত্তর যথেষ্ট নয়, কারণ এতে কথোপকথন থেমে যাবে। ধরুন আপনার বন্ধু জেসি আপনাকে জিজ্ঞাসা করলেন, কেমন আছো? আপনি যদি শুধু বলেন ভালো, তাহলে কথোপকথন এখানেই শেষ হয়ে যাবে। কিন্তু যদি আপনি বলেন, ভালো আছি, আপনি কেমন আছেন? অনেকদিন দেখা হয়নি, তাহলে তো কথোপকথন আরো দীর্ঘ হতে পারত। কিছুদিন আগে আমি একটা ট্রেড অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে গিয়েছিলাম। সেখানে অ্যাসোসিয়েশন চেয়ারম্যান আমার সাথে রসিকতা করে বললেন, আপনি এত সব কিভাবে করেন? আমি পাল্টা প্রশ্ন করলাম, আপনিও কম জান কই, আপনি কিভাবে করেন? আমরা দুজনেই হাসলাম। এরপর আমি জিজ্ঞাসা করলাম, আপনি কোথায় থাকেন? তিনি বললেন, কলম্বাস, ওহাইও। এই উত্তর শুনে আমার মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। আমি জানি কলম্বাসের নাম, কিন্তু বিস্তারিত কিছু জানি না। তার কথা শুনে আমি মনে মনে ভাবতে লাগলাম কিভাবে আমি কথোপকথন এগিয়ে নিয়ে যাব। কিছুক্ষণ পর আমি বললাম, ও আংস্থা, কলম্বাস, হ্যাঁ নাম শুনেছি। ভদ্রমহিলা কিছুটা লজ্জিত হলেন, কারণ তিনি বুঝতে পারলেন যে তার উত্তর সম্পূর্ণ হয়নি। এরপর আমাদের মধ্যে আর কিছু বলার ছিল না। দুজনেই কেন জানি আগ্রহ হারিয়ে ফেললাম। ভদ্রমহিলার উত্তর শুনে মনে হচ্ছিল তিনি সেই সৈনিকের মতো হয়ে গিয়েছেন।
যিনি গুরুতর আঘাত পেয়েছেন কিন্তু ঠিক কোথায় আঘাত লেগেছে তা বলতে পারছেন না। সেদিন আমি বুঝতে পারলাম কিভাবে আমরা এই পরিস্থিতিগুলো এড়িয়ে যেতে পারি। কৌশল 15, গতানুগতিকভাবে শহরের নাম উল্লেখ করবেন না। জীবনের নানা পর্যায়ে আপনার বাসা কোথায়, এই প্রশ্নটার সম্মুখীন আমাদের হতেই হয়। সেক্ষেত্রে উত্তর দেওয়ার সময় আমাদের সতর্ক থাকতে হবে। এক শব্দে উত্তর দেওয়া এড়িয়ে চলা উচিত এবং আপনার বাসস্থানের সাথে কিছু বিশেষণ জুড়ে দেওয়া উচিত, যাতে লোকেরা আপনার সাথে বাড়তি কথা বলতে আগ্রহী হয়। যেমন আপনি বলুন, আমি থাকি অমুক শহরে, যেটি অমুক কারণে বিখ্যাত। এভাবে প্রশ্নকারী আপনার সাথে কথোপকথন করতে আরও পয়েন্ট পেয়ে যাবেন। শিকার বুঝে ফাঁদ। একজন মৎস্য শিকারী মাছ ধরার জন্য ভিন্ন ভিন্ন ফাঁদ ব্যবহার করে। চিংড়ি ধরার ফাঁদ যেমন হিংস্র তিমির জন্য কার্যকর নয়, তেমনি তিমির ফাঁদ চিংড়ির জন্য অকার্যকর। এমনইভাবে যখন আপনি কারো সাথে পরিচয় করাবেন, তাদের ভিন্নতা তখন লক্ষ্য করতে হবে। একজন চিত্রকর এবং একজন রাজনৈতিক ব্যক্তির কথা বলার ধরন একরকম হবে না। তাই সময়, স্থান এবং পাত্র বুঝে কথোপকথন করা উচিত। যেমন একটা চিত্র প্রদর্শনীতে যদি কেউ আপনাকে প্রশ্ন করে, আপনি কোথা থেকে এসেছেন, আপনি হাসতে হাসতে বলুন, ওয়াশিংটন ডিসি। এরপর আপনি বলেন, আপনার নিশ্চয়ই জানা আছে ওয়াশিংটন ডিসি এবং প্যারিস দুটো শহরই একই ডিজাইনারের অবদান। এতে তারা খুশি হবে এবং আমেরিকা ও ইউরোপের শহরের বিভিন্ন কাঠামো নিয়ে আলোচনা শুরু হবে। আরেকটা উদাহরণ দিচ্ছি। যখন এক সামাজিক অনুষ্ঠানে একজন ভদ্রলোক জিজ্ঞেস করলেন, আপনি কি এখানকার স্থানীয় বাসিন্দা? তখন আমি বললাম, জি না, আমি ওয়াশিংটন ডিসির বাসিন্দা, কিন্তু সেখানে পরিস্থিতি অনেক ভিন্ন। এক এক পুরুষ 5-6 জন নারী নিয়ে ঘুরে বেড়ায়। কি বিচ্ছিরি অবস্থা। ভদ্রলোক আমার কথা শুনে আগ্রহী হয়ে ওঠেন। আমাদের কথোপকথন আরও চলতে থাকে। আর ভাবুন, যদি একজন রাজনৈতিক ব্যক্তির সম্মুখীন হন, তাতেও সমস্যা নেই। ওয়াশিংটন ডিসির সাম্প্রতিক রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা শুরু করুন। তখন কথোপকথন এমনিই চলতে থাকবে। মজার বিষয়, আমরা অনেকেই ভাবি যে এসব ইনফরমেশন কারোর সাথে আলোচনা করতে গেলে কোথায় পাবো। এই প্রশ্নটা একেবারেই অযৌক্তিক। ইন্টারনেট তো সবারই হাতে, তাই না? আপনার শহরের গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানার জন্য একটু সময় তো বরাদ্দ করুন। google.com থেকে শহরের কবি, সাহিত্যিক, রাজনৈতিক ব্যক্তিত্বদের সম্পর্কে তথ্য জেনে নিন। যত সময়, কাল এবং পাত্র বুঝে কথা বলবেন, ততই সফলতা আপনার হতে থাকবে। পর্ব 16, গতানুগতিকভাবে পদবি উল্লেখ করবেন না। আপনি কোথায় থাকেন, এই প্রশ্নের উত্তর দেওয়ার পরপরই নিশ্চিতভাবে ধরে নিতে পারেন পরের প্রশ্নটি হবে, আপনি কি করেন? এই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে আগের মতোই সতর্ক থাকতে হবে। এই শব্দের উত্তর কখনোই দেবেন না। এক শব্দের উত্তর কখনোই দেবেন না। মনে রাখতে হবে আপনি কার সাথে কথা বলছেন এবং কোথায় কথা বলছেন। ধরি আপনার পেশা ডাক্তার বা ইঞ্জিনিয়ার, কিংবা এমন কোনো পেশায় আছেন যেখানে লোকেরা নাম শুনেই চোখ বড় করে তাকায়। এমন হলে প্রশ্নকারী আপনার জবাব পেয়ে অনেক সময় ওহ আচ্ছা বলে চলে যেতে পারেন। সবাই সব বিষয় সম্পর্কে জানে না। আপনি কি অন্যদের সামনে নিজেকে বুদ্ধিমান প্রমাণ করতে চান? ধরি একজন মহিলা তার বাচ্চার সাথে দাঁড়িয়ে আছেন। আপনি যদি বলেন, আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার, সম্প্রতি আমাদের কোম্পানি একটা ভবন তৈরি করছে, তাহলে কথোপকথন শুরু হতে পারে। অথবা যদি একজন ব্যবসায়ী আপনার সামনে থাকেন, তাহলে বলুন, আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার, আমাদের নিউ ইয়র্কে একটা প্রজেক্ট চলছে যেখানে আমি ফিল্ড ইঞ্জিনিয়ার হিসেবে আছি, কিন্তু যা বুঝলাম খরচটা বেশিই যাচ্ছে, 50 কোটি টাকা অলরেডি শেষ হয়ে গেছে। নিজেকে পুরোপুরি প্রকাশ করুন। আপনি যার সাথে কথা বলছেন সে বুঝবে এমন ভাষায় উত্তর দিন। এক শব্দের উত্তর দেওয়ার অভ্যাস থাকলে বদলানোর চেষ্টা করুন। মনে রাখবেন, সব মানুষ যেচে এসে কিন্তু কথা বলবে না, বরং আপনাকে এমনভাবে কথা বলা উচিত যেন আপনার কথা থেকে অন্যরা আরো কথা বলার উপাদান পায়। আপনি মেডিকেল সায়েন্সে পড়ছেন, তাহলে তার মতো করে বিষয়টি বর্ণনা করলে অন্যরা ভাববে, বাবারে বাবা, কি সাবজেক্টে পড়ে, উপরওয়ালাই ভালো জানে। কৌশল 16, গতানুগতিক পদবি উল্লেখ করবেন না। আপনি কি করেন, এই প্রশ্নটা স্বাভাবিকভাবেই আপনাকে শুনতে হয়। আপনার দায়িত্বশীলতার সাথে নিজের পরিচয় দেওয়া বুদ্ধিমানের কাজ। আমি শিক্ষার্থী, প্রকৌশলী কিংবা ডাক্তার বলার চেয়ে কিছু বাড়তি অংশ যোগ করুন যা আপনার পেশাকে ফুটিয়ে তুলবে। যেমন একজন বাচ্চার মায়ের সামনে বলুন, আমি একজন ডাক্তার, আমি শেষ চিকিৎসাটা করেছিলাম একটা 10 বছরের বাচ্চার। এতে তাদের মধ্যে আপনার প্রতি আগ্রহ বাড়বে।
গতানুগতিক পদবি উল্লেখ করার বেদনাদায়ক স্মৃতি জীবনের কিছু স্মৃতি ভুলে যাওয়ার নয়। আমারও তেমন কিছু স্মৃতি আছে। সেবার আমি দুজন ভদ্রলোকের সাথে পরিচয় করলাম। প্রথমজন গম্ভীরভাবে বললেন, আমি একজন পরমাণু বিজ্ঞানী। এটা শুনে মনে হলো পরমাণু বিজ্ঞানী হওয়া অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার, কিন্তু কিভাবে তা প্রকাশ করতে হয় সেটাও জানা উচিত। পাশের ভদ্রলোকও গম্ভীর হয়ে বললেন, আমি একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট। এরপর তাদের মধ্যে কথাবার্তা আর শুরু হয়নি। আমি কিছু বলার অপেক্ষায় ছিলাম। তাদের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছিল বড় কোনো চাকরি না বললে যেন তাদের মান সম্মান থাকবে না। নিজেদের বড় করার মিছে প্রতিযোগিতায় আমার ভেতরটা অসহ্য হয়ে উঠল। পরিচয় দিয়ে আমরা সবাই চুপ হয়ে রইলাম, কারণ আমরা নিজেদের কথা অন্যদের উপযোগী করে বলিনি। এর বিপরীতে একবার পরিচয়ের সময় এক ভদ্রলোক বললেন, আমি ট্রকিমিডো কমিউনিটি কলেজের শিক্ষকতা করার চিন্তা করছি। আমার কাজ হবে তিব্বতী বৌদ্ধ ধর্ম শিক্ষা দেওয়া। এই খোলামেলা জবাব আমার মনে দাগ কেটেছে। ট্রকিমিডো সম্পর্কে আমি একদমই জানতাম না, তবে তিব্বত সম্পর্কে কিছুটা ধারণা ছিল। যেহেতু আমি জানাশোনার মধ্যে কিছু পেয়েছি, তাই আমি ওই বিষয়ে কথা বলতে লাগলাম। দুই ঘটনার পার্থক্য নিশ্চয় আপনারা ধরতে পেরেছেন।